সরাসরি সৈকতের কাছে। সৈকত, প্রথমেই জানতে চাইবো, আমি দুটো জিনিস বলছি, পাসপোর্ট অফিসে অস্থায়ী কর্মী, কুরিয়ার সংস্থার কর্মী, এরা পর্যন্ত জড়িত। কিভাবে চলতো এই নেক্সাস, এই প্রতারণা চক্র চলতো কি করে? দেখো কিভাবে চলতো এই নেক্সাস, এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যেটা জানতে পেরেছে, বিভিন্ন বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন, কিন্তু একটা কথা বাংলায় প্রবাদ যেটা আছে, সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে, সেই সর্ষের মধ্যেই ভূতটা খোঁজার চেষ্টা করছেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। বেশ কয়েকজনকে খুঁজেও পেয়েছেন, কারণ এই আজকের যে দীপঙ্কর দাস গ্রেপ্তার হয়েছে পর্ণশ্রী এলাকা থেকে, তার আগে যে চারজন গ্রেপ্তার হয়েছিল তার মধ্যে দীপক মণ্ডল এবং বসিরহাট থেকে গ্রেপ্তার তারকনাথ সেন, এরা দুজনেই কিন্তু এই তারকনাথ সেন রিজিওনাল যে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেই সেবা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর, এবং এই দীপক মণ্ডল পর্ণশ্রী এবং পঞ্চসায়র পোস্ট অফিস, এই দুটি পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেছে, বা বলা ভালো পঞ্চসায়র পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেছে। এই যে ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন, এই ডেটা এন্ট্রি অপারেটর মিনস তার কাছে যে কোনো মানুষের সমস্ত ধরনের ডেটা পাওয়া যেতে পারে, সমস্ত ধরনের ডেটা নিয়েই সে কিন্তু তার কাজ। তাই এই ধরনের একজন মানুষ যে কোনো ধরনের যত পরিমাণে মানুষের সমস্ত ডেটা কিন্তু তার কাছে থাকে, তাই এই চক্রের মাথারা এই ধরনেরই একজন মানুষকে তাদের চক্রে নামিয়েছিলেন। এবং অন্যদিকে দীপক মণ্ডল খুব ডেডিকেটেডলি, বা বলা ভালো খুব ভয়ঙ্কর কাজটা করত, কারণ এই তারকনাথ সেন বসিরহাট থেকে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেই তারকনাথ সেন ভুয়ো যে ডকুমেন্টস তৈরি হতো, সেই ভুয়ো ডকুমেন্টস তৈরি হয়ে যে ভুয়ো অ্যাড্রেস দেওয়া হতো, যেটা রিজিওনাল পাসপোর্ট সেবা কেন্দ্রের পোর্টালে আপলোড হয়, সেই ভুয়ো অ্যাড্রেসটা আপলোড করতো তারকনাথ সেন। এবং সেই ভুয়ো অ্যাড্রেসটা কোনোভাবেই যে পাসপোর্ট সেখানে ডেলিভারি হবে না, সেটা এই চক্রের মাথারা প্রত্যেকে জানতো। এবং দীপক মণ্ডল সেই ভুয়ো অ্যাড্রেসে যখন কুরিয়ার সার্ভিসের কর্মীরা দিতে যাচ্ছেন, পাসপোর্টটা ডেলিভারি করতে যাচ্ছেন, দীপক মণ্ডল জানে যে ওটা কোনোভাবেই ডেলিভারি হবে না, তার কারণ ওই অ্যাড্রেসটাই নেই। সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, ওই আশপাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো, এবং কুরিয়ার কর্মী তাদেরকে টাকার মাধ্যমে সেই পাসপোর্টগুলো কালেক্ট করে নিত, এবং অ্যাকচুয়ালি যারা ভুয়ো পাসপোর্টের জন্য যে সকল বাংলাদেশিরা আবেদন করেছে তাদের হাতে পৌঁছে দিত। এবং এই টোটাল প্রসেসটা কন্টিনিউ করার জন্য এবং কমপ্লিট করার জন্য, অর্থাৎ একটা ভুয়ো পাসপোর্ট, তার আগেনস্টে যে ভুয়ো নথি, যে আবেদন করছে তার নাম, শিক্ষাগত যোগ্যতা সহ ভুয়ো যে অ্যাড্রেস, সমস্ত ধরনের ভুয়ো নথি বানানোর জন্য 2 থেকে 2.5 লক্ষ টাকা করে নেওয়া হতো। বিগত 2022 থেকে এই চক্রটা চলছে, এখনও পর্যন্ত 2 থেকে 250 জনের পাসপোর্ট এইভাবে তৈরি হয়েছে, এমনটা জানাচ্ছে কলকাতা পুলিশ। কিন্তু সবথেকে লক্ষণীয়ভাবে যে বিষয়টা উঠে এসেছে, বিগত 3-4 মাসে যখন বাংলাদেশে একটা অস্থির আবহ চলছে, এখনও চলছে, সেই বিগত 3-4 মাসে 73 জনকে পাসপোর্ট দিয়েছে এই পাসপোর্ট জালিয়াত চক্র। কলকাতা পুলিশ জানার চেষ্টা করছে এই 73 জনের মধ্যে বাংলাদেশের কোনো কুখ্যাত আসামি, এই 4 মাসের মধ্যে বাংলাদেশের জেল থেকে 120 জন জঙ্গি ছাড়া পেয়েছে। সেই 120 জন জঙ্গির কোনো জঙ্গি এই 4 মাসের মধ্যে এই চক্রের হাত ধরে আমাদের পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে বসে আছে কিনা, বা পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর তথ্য দিচ্ছ সৈকত, ভয়ঙ্কর তথ্য দিচ্ছ। যদি তাই হয় তাহলে সম্ভবত এই পথেই ডেমোগ্রাফি চেঞ্জের ভাবনা চিন্তা, সম্ভবত এই পথেই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে ওঠার ভাবনা চিন্তা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নথি এত সহজে পাওয়া যায়। আমার সঙ্গে পিউও রয়েছে পর্ণশ্রীর একটি বাড়ির সামনে থেকে, যেখানে এই তল্লাশি চলেছে এবং তল্লাশি চলিয়ে গ্রেফতার করা হয়েছে। পর্ণশ্রীর এই বাড়িটি থেকে পিউ কাকে গ্রেফতার করা হয়েছে, এবং একই সঙ্গে জানতে চাইবো যে এখান থেকে কি পাওয়া গিয়েছে।
ঠিক তাই সমাকৃতা, আমরা সেই বাড়ির সামনে রয়েছি যে বাড়িতে ধৃত থাকতেন অর্থাৎ দীপঙ্কর দাস। এটি মূলত তার শ্বশুর বাড়ি এবং সেখানে তার শ্বশুর বর্তমানকালে তিনি জীবিত নেই এবং শাশুড়ি এবং একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যরা থাকতেন। এই যে বাড়ি এখন দেখাচ্ছি আমরা প্রথমে ফ্রেমে রয়েছে যে বাড়িটি একটা নতুন বাড়ি, তার আগে কিন্তু ভিতর থেকে যে বাড়ি দেখা যাচ্ছে সেই বাড়িটি হচ্ছে পুরনো বাড়ি এবং সেখানে তারা থাকতেন এবং পাশে তাদের আত্মীয়দের বাড়ি রয়েছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এই দীপঙ্কর দাসকে, যার কাছ থেকে প্রচুর জাল নথি উদ্ধার হয়েছে। নথি তৈরিতে ব্যবহার করা যন্ত্রপাতি পর্যন্ত বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও এসবিআই এবং ইন্ডিয়ান ব্যাংকের সিল, 36টি প্রায় 37টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি, একই সঙ্গে ব্রিটেনের ভিসা পর্যন্ত বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবং এখানে সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে একটা এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে বা লোন করতে গেলে এত ভেরিফিকেশন হয়, এত সব নিয়ম থাকে, তাহলে কি করে এত সহজে লোকে এভাবে কাজ করতে পারে এবং সেখানে জাল পাসপোর্ট তৈরি করা। সমরেশ বিশ্বাস, একই সঙ্গে রিপন বিশ্বাস, যাদেরকে এর আগে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কোথাও গিয়ে সমরেশের তুরুপের তাস হিসাবে কিন্তু এই দীপঙ্কর দাস কাজ করতেন। বিভিন্ন সময় জাল পাসপোর্ট তৈরি করা এবং সেগুলোকে দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশের যে অভিযোগগুলো বারবার সামনে আসছে, কোথাও গিয়ে তার এই দীপঙ্করের হাত ধরে কিন্তু পুরো ঘটনাটা ঘটতো। মূলত একজন শিক্ষিত মানুষ, যাদবপুরে পড়াশোনা করেছেন, অথচ তার মাথায় এই বুদ্ধি যে এই ধরনের কারবার করতো। একটু স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আপনারা কতদিন ধরে চিনতেন? 7-8 বছর। কিরকম লোক ছিলেন, মানে পাড়ায় কিরকম ভাবে? এমনি খারাপ না, আমাদের সঙ্গে কথা টথা হতো, বলতো এমনি, কোনো আমরা বেরোতো ঢুকতো, কিন্তু খুব বেশি মানে যে মেলামেশা করা এরকম ছিল না। কিন্তু আমরা খারাপ কিছু দেখিনি, মিথ্যা কথা কেন বলবো। এর আগে কি কখনো এখানে পুলিশ এসেছে বা রেড করেছে বা কোনো? না 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 না, ওর বাড়িতে কোনো রকম এরকম পুলিশ আসি রেড করেনি, মানে আমার জানা নেই। কাল রাতে থেকে গ্রেফতার করা হয়েছে। কাল রাতে এখানে আওয়াজ হচ্ছে এবং এর পেছনেই আমি থাকি, ঠিক আছে। তা এরকম পুলিশ ওই গলিতেও ছিল, আমাদের গলিতে, মানে ধূপ করে একটা আওয়াজ হয়েছে, তো আমি বেরিয়েছি। বেরোতে দেখি যে একটা ছেলে পর্ণশ্রী থানা খোঁজাচ্ছে। আমি কি হয়েছে? বলছে এখানে এরকম দীপঙ্কর দাসের বাড়িতে এসেছি, রেড করছি, কি লালবাজার না কি বললাম। আমি কি হয়েছে বল আমায়। আমি চিনি ছেলেটাকে, পর্ণশ্রী থানা লোকাল থানার লোকাল পিএসের তো। তা বলো না কথা পরে বলবো বলে চলে যায়। ওরা আমাকে ঝাঁপিয়েছে তখন 1:45 বাজে। হ্যাঁ, শীতের 1:45। এবার আওয়াজ হচ্ছে, তো আমি তো পাশের ঘরে শুয়েছি। এর বাড়িতে ও থাকে, ওর ওয়াইফ আছে, বাচ্চা আছে। বাচ্চা মানে এইচএস পাস করে গেছে। আচ্ছা, আপনি পাশে থাকেন তো? হ্যাঁ, আমি পাশে থাকি। তো হঠাৎ রাত্রিবেলায় এখন 12:30 1:45 নাগাদ আমাকে এসে ডাকছে। তো আমি বলছি কি ব্যাপার, নাম বলুন, কাকে চাইছে। তো বলছে না, আগে আসো নিচে, তোমার গেট খোলো। গেট খুলতে আমার বাড়িতে ঢুকে যাচ্ছিল, ভেতরে 2-1 পা দিয়েই বলছে তোমার নাম কি। আমি বললাম আমার নাম রাজেশ মণ্ডল। তখন বলছে দীপঙ্কর দাসকে। দীপঙ্কর দাস, আমি বললাম দীপঙ্কর দাস পিছনে বাড়ি। তারপরে পিছনে বাড়ি গিয়ে কি হয়েছে বাকিটা আমি বলতে পারবো না। উনি কি কাজ করতেন? কি উনি কি কাজ সেটা আমি বলতে পারবো না। বলতো মানে আমাদের যেটা বলতো, ও কোনো ট্রাভেলিং এজেন্টে, মানে শখের বাজারে একটা ওদের অফিসে আছে। কাজ করতেন কিছু? ডাকঘরে? না না, ওর মেন অফিস ছিল হচ্ছে শখের বাজারে, আমরা যতটুকু জানি। আচ্ছা, মানে আপনাদের যে ইনফর্মটা মানে করেছে বা আপনার যে ইনফরমেশন, ও যে আমায় গল্প করেছে, তাতে মানে নেভার হিসাবে যতটুকু আলাপ, তাতে আমরা জানতাম যে ও শখের বাজারে কোনো অফিসে চাকরি করে, বাট আমরা যাইনি। ওই ট্রাভেলিং এজেন্ট, মানে এরকম টাইপের, মানে ট্রাভেল, মানে ওই টিকিট ফিকিট কাটে এইরকম, মানে বলেছিল। কত বছর ধরে এখানে থাকে? এটা তো ওনার শ্বশুর বাড়ি। ও বেশি দিন ও আমাদের সঙ্গে আলাপ 5-6 বছর। তার আগে অ্যাকচুয়ালি কি, ও এখানে তখন থাকতো না। এই বাড়ির যে ছেলে, ও আমাদের বন্ধু ছিল। বাবাই ছেলেটার নাম। ওই ছেলেটা ক্যান্সারে মারা যায়। যখন ক্যান্সার হয় তখন ট্রিটমেন্টের জন্য বোন হাজবেন্ড আর কি, দীপঙ্কর হাজবেন্ড হয় বোনের হাজবেন্ড বোম্বে নিয়ে যাওয়া, এইসবগুলো ও করেছে। সেই থেকেই এই বাড়িতে থাকে। তারপর ওদের ফকিরপাড়ায় নিজস্ব বাড়ি আছে, কিন্তু সেই বাড়িতে ওর মাও থাকে মনে হয়, খুব সম্ভবত, আমি জানি না ফকিরপাড়ার ব্যাপারটা। কিন্তু সেই বাড়িটা থাকার যোগ্য না, তার জন্য পাশে একটা দেখুন ঘর করেছে নতুন। যেখানে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে বারবার, যেখানে অশান্তির আবহে রয়েছে এবং সবচেয়ে বড় কথা যে জাল পাসপোর্ট তৈরি করা, যেখানে এত ইজিয়েস ব্যাপার হয়েছে বারবার, সেখানে অভিযোগগুলো সামনে আসে, ঠিক সেই জায়গা দেখা যাচ্ছে কিন্তু এই ঘটনা ঘটলো। এবং সেই বাড়ি আমি আরো একবার অমিতকে বলবো দেখানোর জন্য। এই যে সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে পরিবারকে নিয়ে তিনি থাকতেন। জানা গিয়েছে যেমনটাই টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি করে যে চক্রের যে মূল মাথা সমরেশ বিশ্বাসের তুরুপের তাস ছিলেন দীপঙ্কর। জাল নথি তৈরির দিকটা কিন্তু পুরোটাই দেখভাল করতো। সবচেয়ে বড় কথা, উচ্চ শিক্ষিত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা পর্যন্ত করেছে। এবং দেখে বোঝার উপায় নেই এরাও এই চক্রে জড়িত থাকতে পারে। এদের মাধ্যমেই তো এভাবেই ছড়িয়ে পড়ছে গোটা রাজ্য জুড়ে। আপাতত তোমাকে ধন্যবাদ পিউ। বিএসএফ এর আইজি সাউথ বেঙ্গল মনিন্দর পাওয়ার, তিনি কি বলছেন শুনে নেব। फेक पासपोर्ट अगर कोई बना भी लेता है तो पकड़ा भी जाता है। फेक पासपोर्ट्स जो हैं आजकल हर पासपोर्ट जो है वो टेक्नोलॉजिकली बड़ा इम्प्रूव हो गया है।
तो ये कोई आसान बात नहीं है कि कोई आज फेक पासपोर्ट बना ले और फिर जो भारत की जो एजेंसीज़ हैं उनको आंखों में धूल झोंक के चले जाएं। तो फेक पासपोर्ट अगर कोई भी बनाएगा, लॉ के अंडर जो भी कड़ी से कड़ी सज़ा होगी उनको दी जाएगी। हमारा जॉइंट ऑप्स भी रहता है विद दी इमिग्रेशन, हमारा जॉइंट ऑप्स रहता है जो बॉर्डर के ऊपर लैंड कस्टम स्टेशन हैं, जो बॉर्डर के ऊपर लैंड पोर्ट अथॉरिटी है, प्लस वेस्ट बंगाल पुलिस, क्योंकि अल्टीमेटली जो भी गुना रजिस्टर होगा वो लोकल पुलिस ही करेगी। तो जॉइंट ऑप्स के तहत ये पूरा कार्यक्रम संपन्न किया जाता है और इस तरह की कोई भी एक्टिविटी अगर हमारे ध्यान में आएगी, इसको सख्ती से हम लोग पूरा प्रयास करेंगे कि अंतिम अंजाम तक पहुंचा सकें। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।